আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের নিয়মিত অতিথি ব্লিটস এর সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমরা আলাপটা শুরু করতে চাই বিশেষ করে আপনাকে কেন্দ্র করে, আপনার সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা থেকে আমরা বেশ চাঞ্চল্যকর অনেকগুলো পোস্ট, সেটা ফেসবুক কিংবা এক্স এক্স অ্যাকাউন্টে আমরা দেখেছি। সেগুলোর আলোকেই কথা বলতে চাই। আপনি বেশ কিছু বিস্ফোরক তথ্য দিয়েছেন এবং একই সাথে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার একটা মহাপরিকল্পনা দিয়েছেন। আমরা এগুলো নিয়ে আলাপ করতে চাই। প্রথম আলাপটাই করতে চাই যে শেখ হাসিনার নিরাপত্তা থ্রেট নিয়ে একটা কথা এসছে আপনার স্ট্যাটাসে, আমি এক্স এ দেখেছি, যেটি এই নিরাপত্তা থ্রেটটা আপনি কিভাবে এই আগাম ফরকাস্ট করলেন? আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে একটা অন্য প্রসঙ্গ আমি উত্থাপন করতে যাচ্ছি আপনার অনুমতি নিয়ে। সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি গতকালই বলেছেন যে শেখ হাসিনা নাকি অপ্রাসঙ্গিক, তাকে নিয়ে কেউ কোনো কথা বলে না, অপ্রাসঙ্গিক। আর অন্য একজন ব্যক্তি, যিনি শোনা যায় প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠ, তিনি বলেছেন যে বাংলাদেশে শেখ হাসিনার মৃতদেহ আসতে পারবে না, মানে মরদেহ আসতে পারবে না। তো শেখ হাসিনা যদি অপ্রাসঙ্গিক হন বা হবেন, তাহলে আমরা যত না বলছি শেখ হাসিনার কথা, তার চাইতে তো অনেক বেশি সরকারের লোকজন বলছে, না সরকারের মিত্ররা বলছে। তো ওনারা যদি উট পাখির মতো বালুতে মাথা গুঁজেও দেন, এটা করে তো আর শেখ হাসিনাকে পৃথিবীর বুকে অপ্রাসঙ্গিক করা যাবে না, সম্ভবও না। দ্বিতীয় হলো যে অন্য যিনি বলেছেন যে শেখ হাসিনার মরদেহ বাংলাদেশে আসতে পারবে না। তো আমরা তো জানি ওনারা বলছেন শেখ হাসিনাকে আনবেন, ফাঁসি দিবেন, বলছেন না গ্রেপ্তার করবেন, এখন বলছেন মরদেহ আসতে দিবেন না। তার মানে ওনারা আসলে হাসিনা সিনড্রোমে ভুগছেন। হাসিনা আসবেন এটা তারা ভাবতেই পারছেন না, ওনারা ভয় পাচ্ছেন। এবার আপনার প্রশ্নের উত্তর, আমি যেটা গতকাল রাতে ফেসবুকে পোস্ট দিয়েছি, আপনিও দেখেছেন, সম্মানিত দর্শকদেরও অনেকে হয়তো দেখেছেন, যে শেখ হাসিনা যেদিন আসবেন তার আগের দিন উনি আজমির শরীফে যাবেন। আমার এই পোস্টে বলা আছে শেখ হাসিনা কি করবেন, কোন কোন মাজারে যাবেন ইত্যাদি। এতে আমাকে অনেকেই বলেছে যে আমি তো ওনাকে নিরাপত্তার ঝুঁকিতে ফেলে দিলাম, মানে সবাই জেনে গেল। তো শেখ হাসিনা কি করবেন এটা তো বিশ্ব জানবে। এখানে ওনার নিরাপত্তার ঝুঁকি নাই, ওনাকে ভারত সরকার সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রেখেছে। এখন যে নিরাপত্তা ঝুঁকির প্রশ্নটা আমি যেটা টুইট করেছি, কেন করেছি দেখুন, যে সার্জিও গোর যে বাংলাদেশে আসলেন, আসার পর তিনি বাংলাদেশে যে ভ্রমণ পরামর্শ যেটা থাকে, ট্রাভেল অ্যাডভাইজারি, সেটা 3 নম্বর থেকে 2 নম্বরে লোয়ার করা হয়েছে, নিরাপদ করা হয়েছে তুলনামূলক। কিন্তু তার পরের দিনই সরকার নিজেই সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে, বলেছে যে গাড়িতে সন্ত্রাসী হামলা হতে পারে। তো পুলিশের গাড়িতে সন্ত্রাসী হামলা তো কোনো ছোটখাটো বিষয় না। সন্ত্রাসীরা কারা? আমরা যে প্রথম যে 2টো পাইপ বোমার কথা জেনেছি গণমাধ্যমে, সেই 2টো পাইপ বোমা উদ্ধার হয়েছিল মেট্রো রেল স্টেশন থেকে। আজকেই দেখলাম গণমাধ্যমে যে ওই বোমা রাখার সময়টাতে ওখানকার সিসি ক্যামেরাগুলো বন্ধ ছিল। তাহলে বন্ধটা কে রাখলো? আমি তো রাখিনি, আপনি তো রাখেননি। কারা বন্ধ রাখলো? কেন বন্ধ রাখলো? আর ওই পাইপ বোমা
এটা হলো পাইপ বোমা বলুন আর প্রেসার কুকার বোমা বলুন, এগুলো হলো লস্করে তৈয়বার একটা প্যাটার্ন বোমা। আল কায়দারও লস্করে তৈয়বা মানে পাকিস্তান, আইএসআই। এই যে বোমাগুলো আসছে, সিসি ক্যামেরা বন্ধ থাকছে, বোমা নিয়ে কোনো তদন্ত হচ্ছে না, কারণ কি? তো আপনি জানেন, আমি আগে আপনার কথোপকথনে আপনাকে বলেছিলাম যে 30 বছরের বেশি সময় আমি তো এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ে কাজ করি গবেষক হিসেবে, এবং অনেক আন্তর্জাতিক কাউন্টার টেররিজম অর্গানাইজেশন এফবিআই সহ তারা কিন্তু অনেক সময় আমার কাছ থেকে, অনেক সময় না, নিয়মিত আমার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করে, এমনকি আমাকে লেকচার দিতেও নিয়ে যায় আমেরিকাতে। তো আপনি যে এই বোমাগুলো উদ্ধার হচ্ছে, এখন শুনলাম সিসি ক্যামেরা বন্ধ, কেন করছেন? একটাই উদ্দেশ্য, যে শেখ হাসিনা যখন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, যেদিন রাখবেন, খুব সম্ভবত তিনি বিমানে আসছেন না, তো সেদিন একটি সন্ত্রাসী হামলা ওনার ওপর চালানো হবে, ঠিক রাজীব গান্ধীর ওপর যেমন চালানো হয়েছিল। এবং এটা ডিটেলস তো আমি টুইটারে বলেছি যে প্রেস লেখা ভ্যান মানে মাইক্রোবাসও থাকতে পারে, সেটা ঢুকে যাবে, যে গাড়ি বোমা, এরকম একটা ষড়যন্ত্র চলছে, পাকিস্তানি আইএসআই করছে। এটা বিএনপি সরকার করছে না। বিএনপি সরকার মিস্টার সার্জিও গোর বাংলাদেশে সফর করার পরে একটি বার্তা পেয়ে গেছে। 30 জুলাই রাতেই যখন তিনি আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন এবং জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন, পাশাপাশি জামাত ইসলাম বা এনসিপির সঙ্গে তিনি কোনো বৈঠক করেননি, বার্তাটা খুব পরিষ্কার ছিল। এবং আপনি আমার ফেসবুক পোস্টে দেখেছেন যে সার্জিও গোর ভারতে ফিরে গিয়ে তিনি ঢাকায় এবং দিল্লিতে মার্কিন দূতাবাসকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়াতে। তার মানে শেখ হাসিনা যে আসবেন, তিনি যে আসছেন, এটার পিছনে উনি অনেক হোমওয়ার্ক করেছেন, উনি অনেক আন্তর্জাতিক সঙ্গে যোগাযোগ করেছেন, এবং সবকিছু করে তিনি নিশ্চিত যে বাংলাদেশে শেখ হাসিনাকে রাখার মতো কোনো কারাগার নেই, আর শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মতো কোনো দড়িও পৃথিবীতে তৈরি হয়নি। ওটা শেখ হাসিনা জানেন। উনি যদিও বলেন যে ওনাকে গ্রেপ্তার করা হতে পারে, ওনাকে ফাঁসি দেওয়া হতে পারে, ওনাকে হত্যা করা হতে পারে, কিন্তু শেখ হাসিনা আসলে একজন মৃত্যুঞ্জয়ী। মৃত্যু অসংখ্যবার ওনাকে ছুতে চেয়েছে, ওনার একদম কাছে এসেছে, কিন্তু তিনি তো খুব স্রষ্টায় বিশ্বাসী মানুষ, আপনি নিজেও জানেন। তো আসলে তিনি ঐশ্বরিক ভাবে বেঁচে গেছেন। তো যে ব্যক্তিটিকে 75 থেকে 2026 অব্দি ঐশ্বরিক ক্ষমতা বাঁচিয়ে রেখেছে, সে মৃত্যুঞ্জয়ী। তাকে হত্যা করার কোনো পার্থিব কোনো পরিকল্পনা বা চক্রান্ত, এটা ঐশ্বরিক ভাবেই বানচাল হয়ে যাবেন। শেখ হাসিনা আসছেন এবং উনি যাবেন আজমির শরীফে, সেখান থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে ব্রেকিং নিউজ শুরু হবে। পরের দিন সেদিনই তিনি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে যাবেন। এরপর আসার দিন প্রাতরাশ করবেন বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক ও সম্পাদকদের সাথে। আমি এমন কথাও শুনছি
সেটা আমি এখনো শতভাগ নিশ্চিত নই যে শেখ হাসিনাকে সি অফ করতে বাংলাদেশ সীমান্ত অবধি কিছু গুরুত্বপূর্ণ দেশের কূটনীতিকরা আসবেন। তো যখন কিছু গুরুত্বপূর্ণ দেশের কূটনীতিকরা তাকে সি অফ করতে আসবেন, তখন আপনি তার প্রতি কি করবেন না করবেন ভাবছেন, কল্পনা করছেন। এই যে ফাঁসি দেওয়া হবে, হত্যা করা হবে, গ্রেপ্তার করা হবে। আরেকজন বলল মৃতদেহই বাংলাদেশে আসবে না। না, শেখ হাসিনার মৃতদেহ কখনোই বাংলাদেশে আসবে না। শেখ হাসিনা জীবিত ভাবেই বাংলাদেশে আসবেন। আর আমি জানি যে আমার ওই পোস্টের পরে অনেকেরই একবেলা ব্লাড প্রেশারের ওষুধ যারা খেত তারা 3 বেলা খাচ্ছে, যাদের ডায়াবেটিকের ট্যাবলেট খেতে হতো তারা ইনসুলিন নিতে শুরু করেছে। আমি একটু আতঙ্কিত, চিন্তিত, আতঙ্কিত নই। যে শেখ হাসিনা যে আসবেন এটা তো নিশ্চিত। তো যেদিন তিনি এই দেশের মাটিতে পা রাখবেন, সেদিন যে অসংখ্য লোকের হৃদযন্ত্রের সমস্যা দেখা দিবে, এত আইসিইউ আমরা কোথায় পাবো আমি তো জানি না। আর ভারত তো এদেরকে নিবে না। তো ওদের তো অপশন মাত্র দুটো, বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া অথবা আইসিইউতে যাওয়া। আর না হলে এইভাবে শেখ হাসিনার পায়ে পড়ে ক্ষমা চাওয়া। ক্ষমা তিনি করবেন কি করবেন না সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা আছেন, যারা 2 বছর অসম্মান, অপমান এবং কষ্ট সহ্য করেছেন, তারা ক্ষমা করবেন কি করবেন না এটা ভাবতেই আমার ভয় হচ্ছে। আপনার এতক্ষণের কথায় কিছু বিষয় এসে গেল যে মার্কিন বিশেষ দূত দিল্লিতে ফিরে গিয়ে দূতাবাসগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগ নেতৃত্বের সাথে যোগাযোগ বৃদ্ধি করা। আমাদের দেশের বহু মানুষের মনে একটি প্রশ্ন আছে যে যে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পতন ঘটালো, সেই মার্কিন যুক্তরাষ্ট্র আবার ঘুরে গেল কিভাবে? পাশার দান কি উল্টে গেল? বাংলাদেশের জনগণের মধ্যে এখনো পর্যন্ত এই দ্বিধা দ্বন্দ্ব আছে। যদিও সার্জিও গোরের ভিজিটটা দেখলে আর বিশেষ বিজ্ঞানী হওয়া লাগে না এই জিনিসটা বুঝতে, কিন্তু তারপরেও আমাদের দর্শকদের আশ্বস্ত করবার জন্য আপনি একটু যদি ক্লিয়ার বার্তা দিতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা হলো চীন। তো চীনের সঙ্গে যে সামরিক চুক্তি করা হয়েছে, এমনকি চীনের যে কোম্পানিকে মংলার পাশে যে ভারতের এক্সক্লুসিভ ইকোনমি জোন সেটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন হওয়া একটা স্যাংশন খাওয়া কোম্পানি, নিষিদ্ধ ঘোষিত। তো চীন এই অঞ্চলে চলে আসবে। চীন আসলে তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হবে, খর্ব হবে। এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত এক হয়ে গেছে। দ্বিতীয় হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র 71-এ যা কিছুই করেছে, পরবর্তীতে তো মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করেছে। তো বাংলাদেশে যদি ব্যবসা বাণিজ্য তারা করতে চায় ন্যায়ের ভিত্তিতে, অন্যায় ভাবে না, সেই ব্যবসা তো শেখ হাসিনাও করতে দেবেন। শেখ হাসিনা ইউনূসের মতো গোলামি চুক্তি করবেন না। তিনি কারোর সঙ্গে গোলামি চুক্তি কখনোই করেননি। কিন্তু যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় এই দেশে বিনিয়োগ করতে চায়, ব্যবসা করতে চায়, সেই সুযোগটা মার্কিন যুক্তরাষ্ট্র পাবে। তাই বলে আপনার এলএনজি 3 গুণ দামে দিয়ে নয়, তাই বলে জিএমও চাল দিয়ে বা গম দিয়ে নয়। শেখ হাসিনা দেশপ্রেমিক, তার কাছে 18 কোটি মানুষ সন্তানের মতো। কাজে সেখানে তিনি তার মানুষের ক্ষতি হোক
এমন কিছু চাইবেন না, আর উপকার হয় তেমন কিছু যদি আমেরিকাও করতে চায় সেটাও তিনি নেবেন। কেন, কোভিডের সময় যখন সারা বিশ্বের অনেক বিত্তবান দেশ কোভিড ভ্যাকসিন পাচ্ছিল না, তখন ভারতের একটি ভ্যাকসিন কোম্পানি যখন ভ্যাকসিন দিতে ব্যর্থ হয়, তখন কি শেখ হাসিনা আমেরিকা থেকে ভ্যাকসিন জোগাড় করেননি? করেছেন তো। তিনি তো আমেরিকা থেকেও ভ্যাকসিন জোগাড় করেছেন, তিনি চীন থেকেও ভ্যাকসিন জোগাড় করেছেন, এবং কেউ কিছু মনে করেনি। এবং ওই ভ্যাকসিন তিনি বরঞ্চ আমেরিকার কাছ থেকে বিনামূল্যে নিয়েছেন। যদি এই দুর্বৃত্তরা থাকতো ক্ষমতায়, ওরা তো ওই ভ্যাকসিন বাণিজ্য করেই দেশের সব সম্পদ শেষ করে দিত। তো মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ব্যবসা করতে চাচ্ছে, তাদেরও একটি বিলম্বিত উপলব্ধি যে বাংলাদেশে তারা যে ব্যবসার চুক্তি করেছেন, সেই চুক্তি শেখ হাসিনা মানবেন না। চুক্তি এটাকে সংশোধন করতে হবে, বা সংশোধন করার পরও ইউনূস বলুন আর বিএনপি বলুন, তারা তো চুক্তি করেছে কিন্তু সত্য বুঝিয়ে দিতে পারবে না, দখল বুঝিয়ে দিতে পারবে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের 6 কোটির বেশি মানুষ, তারা তো বাংলাদেশের নাগরিক। তাদেরকে ক্ষিপ্ত রেখে, ক্ষুব্ধ রেখে আপনি কিছু করতে পারবেন না, এটা আমেরিকানরা বুঝে গেছে। আমেরিকানদের একটা ধারণা ছিল যে জামাত এবং বিএনপি সম্মিলিতভাবে বুঝি পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেবে, এবং এখানে আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর থাকবে না। কিন্তু এখন তারা দেখছে কিছুতেই কিছু হচ্ছে না, সন্ত্রাস দমন করা যাচ্ছে না, মব সন্ত্রাস দমন করা যাচ্ছে না। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা, যেটাকে আমেরিকানরা ঘৃণা করে, ক্লেপ্টোক্রেসি, মানে রাষ্ট্রীয় মদদে দুর্নীতি, সেটা আমেরিকা মানে না, কখনোই মানে না। তো এই সমস্ত বিষয় পর্যালোচনায় চীনের আধিপত্য ঠেকে দেওয়ার জন্য, এবং আমেরিকা এটাও বুঝতে পারছে ক্রমশ বাংলাদেশের মানুষ মার্কিন বিরোধী হয়ে পড়ছে, আর যেই মৌলবাদী বা উগ্রবাদীদেরকে আমেরিকানরা বন্ধু মনে করেছিল, তারা যে আদতে ইরানের মতনই ভীষণভাবে আমেরিকা বিরোধী। তারা যে তলোয়ার হাতে নিয়ে যখন তখন আমেরিকা দখল করার স্বপ্ন দেখে, এটা আমেরিকা বুঝে গেছে। আর অন্যভাবে যদি আমি বলি যে আমরা যদি আফগান যুদ্ধের দিকে তাকাই, যেই তালেবানরা আমেরিকানদের মিত্র ছিল, একনিষ্ঠ মিত্র, সেই তালেবানদের বিরুদ্ধেই তো আমেরিকানরা পরবর্তীতে যুদ্ধ করেছে। বা মিশরে মুসলিম ব্রাদারহুডকে আমেরিকানরাই ক্ষমতায় বসিয়েছিল, এবং 14 মাসের মাথায় তাদেরকে ক্ষমতাচ্যুত করেন। কাজে আমেরিকানদের যে স্ট্র্যাটেজি, সেটা বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে যে আমেরিকানরা প্রথম একটা জায়গায় গিয়ে কিছু একটা এক্সপেরিমেন্ট করে। তো এই 2 বছর যাবৎ, বিশেষ করে ইউনূসের জমানার 18 মাসে যারা রাস্তায় পতাকা নিয়ে আসলো, আল কায়দা, ইসলামিক স্টেটের যারা জিহাদি স্লোগান দিল, তারা ভেবেছিল যে আমেরিকা তাদের মুরব্বী। কিন্তু আমেরিকা যে পেন্টাগন, তারা যে স্যাটেলাইট থেকে এসব দেখছে আর চিহ্নিত করছে একজন একজন করে, এটা এরা বোঝেনি। তো যেমনি ভাবে তালেবানরা এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র ছিল, এবং যেভাবে তালেবানরাই মার্কিন যুক্তরাষ্ট্রের মুখ্য শত্রুতে পরিণত হয়, আজকে আপনার ভাষায় পাশার দান উল্টে যাচ্ছে। আসলে পাশার দান
উল্টে যাচ্ছে না, পাশার দান উল্টে গেছে। এবং তার একটি সিম্বলিক যে উদাহরণ আমরা দেখেছি 30শে জুলাই, যখন সার্জিও গোর এসে তিনি নৈশভোজ করেননি। অনেকেই বলছেন সার্জিও গোর কেন নৈশভোজ করেননি। এটা আজকে আমি আপনার সম্মানিত দর্শকদের জন্য এই তথ্যটা দিচ্ছি, যেটা কোথাও আসেনি এখনো। সার্জিও গোরের সেই নৈশভোজে ইউনূসের থাকার কথা ছিল। পাশাপাশি যে নর্দমা বলে আমরা যাকে সম্বোধন করি, মানে অন্য একটা শব্দ, ঠিক নর্দমা না, অন্য একটা শব্দ, সে এবং ইউনূসের আরো কিছু চেলারা, আলী রিয়াজ টিয়াজ ইত্যাদি, আসিফ নজরুল, এদের সবার থাকার কথা ছিল। সার্জিও গোর ব্যক্তিগতভাবে ইউনূসকে ভীষণ অপছন্দ করেন, কারণ ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য 2016 সালের নির্বাচনে বিপুল অঙ্কের টাকা খরচ করেছে। আপনি এখন প্রশ্ন করতে পারেন যে বাইডেনের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ছিল মেরিয়ান পিটারসন, সে না হয় ইউনূসের পক্ষে ছিল, বাইডেনের লোক, হিলারির লোক, ব্রেন্ট ক্রিস্টেনসেন কেন ইউনূসের সঙ্গে সখ্যতা করলেন বা দেখালেন? সেটা হলো ব্রেন্ট ক্রিস্টেনসেনকে তখনও ওই বার্তাটা দেওয়া হয়নি। বার্তাটা তিনি 30 তারিখ পেয়ে গেছেন, যে বার্তাটা পাওয়ার কথা। সবচেয়ে বড় বার্তা যেটা বাংলাদেশের মানুষ পেয়েছে, যে ঢাকায় বসে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, তিনি ভারতের হাই কমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীর সঙ্গে 31 জুলাই রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এবং এই বৈঠকে এমন কিছু ফলপ্রসূ এবং আকর্ষণীয় আলোচনা হয়েছে, যারই প্রেক্ষিতে 31 জুলাই বিকেলেই সন্ধ্যায় শ্রী দীনেশ ত্রিবেদী দিল্লিতে যান এবং সেখানে গিয়ে তিনি যথারীতি ব্রিফ করে এসছেন। 1 নম্বর। 2 নম্বর হলো যে শেখ হাসিনার বিরোধী শিবির যে প্রচার চালাচ্ছিল যে ভারত শেখ হাসিনাকে রাজনীতি করতে দিবে না বলে ঘোষণা দিয়েছে ইত্যাদি, রণবীর জয়সওয়ালের বরাত দিয়ে, তো এটা যে এখন আর ভ্যালিড নয়, তার প্রমাণ হলো যে শ্রী দীনেশ ত্রিবেদী দিল্লিতে গেলেন, আর পরের দিনই আমরা দেখলাম যে বিভিন্ন প্ল্যাটফর্মে একটি লিফলেট চলে আসলো যে শেখ হাসিনা 5ই অগস্ট, আজ 3 তারিখ মানে পরশু, তিনি দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে ভার্চুয়ালি সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন। এর আগে শেখ হাসিনা একই জায়গায় যে একটি বক্তব্য দিয়েছিলেন, সেটা ছিল রেকর্ডেড বক্তব্য, লাইভ ছিল না। এখন তিনি ভার্চুয়ালি সংযুক্ত হবেন এবং আমি যতটুকু জানতে পেরেছি যে ওই অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানাবেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন যে উনি ভারতে যাওয়ার পর থেকে তারা যে ওনার প্রতি ভালোবাসা এবং সহযোগিতা করেছেন। তো আমার কাছে সাংবাদিক হিসেবে আপনার কাছে এই মুহূর্তে মনে হবে যে তাহলে কি এটাই শেখ হাসিনার বিদায়ী একটি অনুষ্ঠান? বিদায়ী অনুষ্ঠান হয়তো নয়, কিন্তু এটা এবার ওনার বাংলাদেশে আসার এবং ভারত থেকে বিদায় নেন
একটি সুস্পষ্ট ঘোষণা, এখন আর ইঙ্গিত নয়। এই যে আমরা যে আলাপটা এতক্ষণ করলাম, আলাপে পরিষ্কার যে পাশার দান উল্টে গেছে, যেটি বলছিলাম। আপনার কি মনে হয়, আপনি এর আগেও একাধিক সাক্ষাৎকারে বিভিন্ন সময়ে বলেছেন যে সার্জিও গোর শেখ হাসিনা সাক্ষাৎ হয়েছে অনেকবার। শেখ হাসিনার সাথে কি একটা সমঝোতা হয়ে গেল? মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত বা যে শক্তিগুলো বাংলাদেশের ক্ষমতা চেঞ্জ বা রেজিম চেঞ্জ করে বা করতে পারে, করার সক্ষমতা রাখে, তাদের সাথে কি একটা সমঝোতা হয়ে গেল? দেখুন, আমি ওনাদের সঙ্গে শেখ হাসিনার সমঝোতা হয়েছে কি হয়নি সেটা তো আমি জানবো না, কিন্তু আমি যেটা জানি যে বাংলাদেশ ইস্যুতে এখন মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত একই অক্ষে চলে এসছে। কয়েক মাস আগেও ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আপনি জানেন, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশকে দেখবে পাকিস্তানের চোখ দিয়ে। এটা উনি সম্ভবত 1 বছর আগে বলেছিলেন। সেই জায়গা থেকে ওরা রিট্রিট করেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখবে ভারতের চোখ দিয়ে, কারণ তারা বুঝে গেছে যে পাকিস্তানের উপর ভরসা করলে পাকিস্তান একটি প্রতারক রাষ্ট্র। তারা চীনের সঙ্গে গভীর সখ্যতা রাখে, ইরানের সাথেও রাখে, মার্কিনীদের শত্রুদের সবার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে। কাজেই এখন মার্কিনীদের জন্য এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে এবং ট্রাম্পের ইন্দো প্যাসিফিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীন ভারত ঐক্যের কোনো বিকল্প ছিল না, সেটা হয়ে গেছে। আর একটি নীরব, এই ঐক্যে একটি নীরব সঙ্গী আছে, এবং সেই সঙ্গীটি হলো রাশিয়া। কারণ যেহেতু রাশিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আছে। আপনি একটা জিনিস দেখুন, যে রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে বিল হবে, সেই বিল কিন্তু তারা চাইছে ভারতীয় রুপিতে। বাংলাদেশ বলেছিল যে আমরা বাংলাদেশ টাকায় দেই বা অন্য কিছুতে দেই, পাকিস্তানি রুপিতে দেই, এসব রাশিয়া গ্রহণ করেনি। ভারতীয় রুপিতে টাকা দিতে হবে। তাহলে ভারতীয় রুপিতে যদি আপনাকে টাকা দিতে হয়, পথ মাত্র দুটো। আপনাকে ডলার খরচ করে ভারতীয় রুপি কিনতে হবে, যেহেতু রাশিয়া ডলার নিবে না। আর না হয় আপনাকে ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে হবে, করে বাংলাদেশের রপ্তানিও ভারতে বাড়াতে হবে, যাতে আপনার ভারতীয় কারেন্সি আসে বাংলাদেশে। সব মিলিয়ে আপনি বুঝতে পারলেন এখন যে রাশিয়া নীরব ভাবে এখানে যুক্ত হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত প্রকাশ্যে একই অক্ষে চলে আসছে। আর সেই প্রকাশ্যে একই অক্ষে আসার প্রমাণ ঢাকায় বসে শ্রী দীনেশ ত্রিবেদীর সাথে রাষ্ট্রদূত সার্জিও গোরের দীর্ঘ বৈঠক। শেখ হাসিনার ডিসেম্বর মিশন, চারিদিকে যখন এরকম পজিটিভ বার্তা, সেহেতু উনি কি ডিসেম্বর মিশনে ডিসেম্বরে আটকে আছেন, নাকি তারও আগে ঘটনা ঘটবে? শেখ হাসিনা বলেছেন যে উনি অ্যারাউন্ড ডিসেম্বরের মধ্যে, কিন্তু হয়তো যে নির্দিষ্ট তারিখটা উনি বলা উচিত, আর আমার পক্ষে জানাও সম্ভব না। বাট আমি যতটুকু বুঝতে পারছি, ভারতীয় বিভিন্ন সাংবাদিকদের সাথে বা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে কথা বলে, যে আমেরিকাই এখন আর চাইছে না যে শেখ হাসিনা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। আমেরিকা চাইছে যত দ্রুত সম্ভব শেখ হাসিনা ফিরে আসুন। আর
এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি দাবি এরই মাঝে উত্থাপিত হয়েছে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। সেটা খুলে যাবে, কে কি কোথায় বলছে এসবে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা বাস্তবতাটাকে দেখব, যেটা চোখে দেখব সেটাকেই বিশ্বাস করব। চোখে দেখেছি সার্জিও গো ঢাকায় এসেছেন, দীনেশ টিভির সঙ্গে বৈঠক করেছেন। চোখে দেখেছি তিনি জামাত এনসিপির সঙ্গে বৈঠক করেননি। কাজেই বার্তা খুবই স্পষ্ট। তবে ডিসেম্বর মাস পর্যন্ত শেখ হাসিনা অপেক্ষা করবেন, এটা হয়তো এখন আর ভাবা যথেষ্ট অনুচিত, এটা উচিত নয়। তিনি অনেক আগেই আসবেন, কখন আসবেন সেটা আমরা কেউ জানি না। 5 তারিখে যে অনুষ্ঠান ভার্চুয়ালি সংযুক্ত হবেন, সেখানে হয়তো কিছু ইঙ্গিত তিনি দিবেন। আর শেখ হাসিনাকেও তো অনেক স্ট্র্যাটেজি মেনে চলতে হচ্ছে, কারণ উনি তো একা সিদ্ধান্ত নিচ্ছেন না, সিদ্ধান্ত নিচ্ছে পরাশক্তি, আঞ্চলিক পরাশক্তি এবং আন্তর্জাতিক পরাশক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। কাজে এদের সঙ্গে পরামর্শক্রমেই উনি সবকিছু করবেন। তবে আমরা যেটা দেখলাম যে রণধীর জয়সওয়াল বললেন ওনাকে রাজনীতি করতে দেওয়া হবে না, এমন একটি কথা। আর 5 তারিখে উনি রাজনীতি করার জন্যই সংযুক্ত হচ্ছেন। তার মানে ভারত আসলে শেখ হাসিনার ক্ষেত্রে অনেক কিছুই বলবে, কিন্তু বাস্তবে সেটা নাও হতে পারে। বাস্তবতা হলো ভারতের কাছে শেখ হাসিনা ভীষণ গুরুত্বপূর্ণ। আর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত ডোভাল কিন্তু খুলে বলেছেন যে ভারতের ইতিহাসে এত নজিরবিহীন নিরাপত্তা কাউকে দেয়া হয়নি, যে নিরাপত্তা শেখ হাসিনাকে দেয়া হচ্ছে। শেখ হাসিনা আসছেন, শিগগিরই আসবেন, সেটা অবশ্যই ডিসেম্বর নয়, তার অনেক আগেই। আর যারা ভাবছেন শেখ হাসিনা অপ্রাসঙ্গিক, যারা ভাবছেন শেখ হাসিনার মরদেহও বাংলাদেশে আসবে না, তারা বরঞ্চ এই দিবা স্বপ্নের জাবর কাটতে থাকুন। যখন সময় আসবে তখন সবাই দেখবে, আমরাও দেখব। তবে আমি একটাই কথা বলবো, যে যারা দিবা স্বপ্নের জাবর কাটছেন তারা লোকেশন ঠিক করে রাখুন, যে বঙ্গোপসাগরে ঝাঁপ দিবেন, না হলে কোন আইসিইউতে ভর্তি হবেন। আপনাদেরকে তো ভারত ওই দেশে যেতে দিবে না। শেখ হাসিনা আসছেন ডিসেম্বর, এমনকি ডিসেম্বরের আগে এই আশাবাদ জাগিয়ে রেখে আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাইছি। সালাউদ্দিন শহীদ চৌধুরী, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী অন্তরালের আলাপের কোনো পর্বে আবারও দেখা হওয়ার আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।